নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, শুধু ক্ষমা চান নাই, বিরোধিতার জন্য ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা এই যে চেয়েছেন, নারী ধর্ষণের জন্য ক্ষমা চেয়েছেন, কোন জায়গায় ধর্ষণ করে নাই, বাংলাদেশের সহযোগিতা করেছেন, প্রমাণ করেছে, পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ধীরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ আমাদের সাথে কড়া আলাপে অতিথি হিসেবে রয়েছেন দুজন সম্মানিত অতিথি, এবং কিছুক্ষণ পরেই আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে যাচ্ছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। শুরুতেই আমি অন্তর্বর্তী সরকারের 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আপনারা জানেন যে অধ্যাদেশগুলোর ভাগ্যে কি ঘটবে তার জন্য ডেডলাইন ছিল 10ই এপ্রিল। 110টি অধ্যাদেশ হুবহু এবং সংশোধিত আকারে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 7টি অধ্যাদেশ রহিতকরণ অধ্যাদেশের মধ্য দিয়ে বাতিল করা হয়েছে, আর 16টি অধ্যাদেশ বিল আকারে তোলা না হয় কার্যকারিতা হারিয়েছে। এই হচ্ছে অধ্যাদেশগুলোর আপডেট। আমরা যদি বলি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচার বিভাগ গুমসহ বাদ পড়া অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে আবারও বিল আকারে তোলা হবে। এখন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরুটা করছি যে যাচাই বাছাই করে বিল আকারে তোলা হলে আসলে সমস্যা কোথায়? আপনারা কেন বিএনপির ওপর আস্থা রাখতে পারছেন আর বারবার বলছেন যে সবই 133টা অধ্যাদেশে একই রকমভাবে মানে পাশ হতে হবে, এমন দাবি কেন বারবার আপনারা করছেন? জি, আপনাকে ধন্যবাদ, সহলোচক রতন ভাইকেও ধন্যবাদ। দেখেন, বিএনপি কিন্তু সংসদে এটাও বলছে যে এখন পাশ হয়ে যাক, পরে আবার প্রয়োজনে আমরা সংশোধন করব। কিন্তু এই অধ্যাদেশগুলোর ব্যাপারে কিন্তু সেই নীতি তারা অবলম্বন করছে না। ঠিক আছে, যেভাবে আসছে এভাবে আমরা পাশ করে নিই, এরপরে আমরা প্রয়োজনে, বিএনপি তো মেজরিটি আছেই, তারা চাইলে পরে সংশোধন করতে পারতো। অর্থাৎ সেক্ষেত্রে জাতীয় ঐক্যটা ঠিক থাকতো। বিশ্বাস হারানোর যে জায়গাগুলো, আমরা মানে গণভোট কখন হবে সেই প্রশ্ন থেকে যখন আমরা শুরু করেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু সেই কথাগুলো আমাদের প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ বিএনপির এরকম বিশ্বাস হারানোর অনেক অ্যাক্টিভিটিস অতীতেও দেখা গিয়েছে যে তারা বলেছে কিন্তু তারা করে নাই। যেরকম আপনার 90-এর যে বিষয়গুলো ছিল, গণ অভ্যুত্থান পরবর্তী 3 দলীয় জোটের রূপরেখা বাস্তবায়নের জন্য সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ছিল, বিএনপি কিন্তু সেটা মানে নাই। তার জন্য আন্দোলন সংগ্রাম 173 দিন হরতাল করে বিএনপিকে এটা মানাতে হয়েছে, এবং যেন তেন করে একটা নির্বাচন করে 15 দিন সেই সংসদ রাতের আধারে একটা অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তাদেরকে চলে যেতে হয়েছে। তাহলে এই জায়গাগুলোর ইতিহাস তো মানে আমাদের কাছে স্পষ্ট। এখন এসেও তারা এটা করলো যে মানে 16টি অধ্যাদেশ তারা উঠালোই না, কোনোভাবে উঠালো না, এটা এমনিতেই কার্যকারিতা হারিয়ে গেল। আর 7টার যেগুলো বলছে তারা অধিকতর তদন্ত যাচাই বাছাইয়ের কথা বলছে। দেখেন, আমরা ইতিমধ্যে মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে তারা কিন্তু একটা খোলা চিঠি জাতির সামনে স্পষ্ট করেছে, যেটা সংসদে অসত্য তথ্য দিয়ে বিএনপি বিভ্রান্তির চেষ্টা করেছিল, তারা সেটাকে স্পষ্ট করেছে। অর্থাৎ মূলত বিএনপির 31 দফার প্রথম দফায় সংবিধান সংস্কারের আলোচনা থাকলেও তারা কোনোভাবেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্রিপ থেকে ছেড়ে দিতে চায় না। এখানে ফুল কন্ট্রোলিংটা তারা রাখতে চায়, যার কারণে বিচার বিভাগের স্বাধীনতা তারা চায় না, যার কারণে তারা গুম খুন আয়নাঘরের যে বিচারের বিষয়গুলো আছে সেই অধ্যাদেশটাও তাদের নিজেদের মতো, যদিও তাদের ভিতরে ইলিয়াস আলীর স্ত্রীও এখন সংসদ সদস্য, সালাউদ্দিন সাহেব নিজেও গুমের শিকার, কিন্তু জনগণ ইতিমধ্যে বলতে শুরুই করেছেন যে সালাউদ্দিন সাহেব আদৌ গুম হয়েছিলেন না আরামে ছিলেন। হ্যাঁ, তা নাহলে ওনার সোচ্চার ভূমিকা তো আমরা সংসদে যে দেখছি না। অধ্যাদেশগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনারা কথা বলছেন যে 16টি অধ্যাদেশ নিয়ে মূলত বেশি কথা হচ্ছে, যে বিচার বিভাগ গুম সহ পুলিশ কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে। জি, এই অধ্যাদেশগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যাদেশগুলো তারা বাতিল
করে বাতিল যদি হয়েও যায় সেটি আবারও আসবে না সংসদে এবং আবারও বিল আকারে আসবে না, এমনটা কেন ভাবছেন? কারণ এটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে এবং মানুষ তো আসলে জনগণ নিশ্চয়ই এটার পরবর্তীতে কি করে বিএনপি সেদিকে তাকিয়ে আছে, সরকার কি করে সেদিকে তাকিয়ে থ্যাংক আছে। ইউ। আমি ছোট করে এখানে শেষ করতে চাই। দেখেন, মূলত ইতিপূর্বে শেখ হাসিনার সরকার বিগত 17 বছরে যে প্রতিষ্ঠানগুলোকে ইউজ করে, সরকারের হ্যান্ডস হিসেবে ইউজ করে স্বৈরাচার হয়েছে এবং ক্ষমতা কুক্ষিগত করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রম পাশ করার ব্যাপারে বিএনপির গড়িমেশি এবং বিভিন্ন ছলচতুরি, এগুলো জনমনে সন্দেহ এবং অবিশ্বাসকে আরও দানা বেঁধে ফেলেছে। এই জায়গা বিএনপি কিন্তু সহজেই কি করতে পারবে না। আর বিএনপি যে সংস্কারটা করতে চাচ্ছে বা যে কারেকশনটা করতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেটা তাদের মতো করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেটা হওয়ার কথা ছিল সেভাবে এটা হচ্ছে না। বিএনপি হয়তো কিছু সংস্কার করবে, এই পুলিশের ব্যাপারে হোক, মানবাধিকারের ব্যাপারে হোক, আইন বিচার বিভাগের ব্যাপারে হোক, কিছু সংশোধন নিয়ে তারা বিল পাশ করবে, কিন্তু স্বৈরাচারী হওয়ার যে পথ বন্ধ করার যে জায়গাটা, এটা তারা খোলা রেখেই সেটা করবে। অর্থাৎ তাদের পরে পূর্ণ নিয়ন্ত্রণ, এই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মানে সুযোগ রেখেই তারা সেটা কিন্তু নির্বাচিত সরকার, মানে আমরা যদি চিন্তা করি যে অন্তর্বর্তী সরকার অনেক কিছুই করে থাকে যেটি আসলে ওই বিশেষ পরিস্থিতির জন্য হয়তো তারা করেছে, তো পরবর্তীতে নির্বাচিত সরকার যদি কিছু সংযোজন বিয়োজন করে অধ্যাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে এমন হতে পারে না যে বাস্তবতা হয়তো ভিন্ন রকম, এমনটা কি ভাবছেন? না, বাস্তবতা ভিন্ন নয়। ইতিমধ্যে দুইটা জায়গায় নির্বাচন হয়েছে। দেখেন, আমাদের দেশে একটা কথা খুব মানে ইস্টাবলিশ, যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেখান থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যাত্রা। এখন দেখেন যে দুইটা নির্বাচন কিন্তু আমরা দেখলাম রিসেন্টলি শেরপুর এবং বগুড়াতে, এটা জনগণ কিন্তু স্যাটিসফাই হতে পারে নাই। আচ্ছা, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারের মানে মেজরিটির কারণে সরকার যেভাবে এটাকে আগে পাচ্ছে ল্যাপস করা, রহিতকরণ পরে করব, সুবিধা মতন করব, এই সুযোগটা তাদের হাতে রয়ে গেছে, যেহেতু মেজরিটি তাদের আছে। সেই সুযোগ নিয়েই তারা মূলত জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিফলন, জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবারও আসবো আপনার কাছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই পর্যায়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে যে অন্তর্বর্তী সরকার 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করেছিল, অধ্যাদেশগুলোর ভাগ্যে কি ঘটবে তার জন্য ডেডলাইন ছিল 10 এপ্রিল। 110টি অধ্যাদেশ হুবহু সংশোধিত আকারে গ্রহণ করা হয়েছে, 7টি অধ্যাদেশ রহিতকরণ অধ্যাদেশের মধ্য দিয়ে বাতিল হয়েছে, 16টি অধ্যাদেশ বিল আকারে তোলা না হয় কার্যকারিতা হারিয়েছে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার বিভাগ গুম সহ বাদ পড়া অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে আবারও বিল আকারে উত্থাপন করা হবে। তবে মৌলিক সংস্কার প্রশ্নে সরকারি দল অবস্থান নিয়েছে এবং বড় সংশয় প্রশ্ন তৈরি করেছে, যেটি বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখছি বিভিন্ন সংশয় তৈরি হয়েছে। এখন বিচার বিভাগ, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন, দুদক, পুলিশ সংস্কারের মতো রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে যখন প্রশ্ন উঠছে সরকারের উপর, তখন সরকার কেন বিল আকারে এগুলো উত্থাপন করলো না? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে এই অধ্যাদেশগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ অমূলক, ভিত্তিহীন, বানোয়াট এবং দুরভিসন্ধিমূলক বক্তব্য। আমরা বলেছি যে এগুলো কিন্তু আমরা একেবারে বাতিল করিনি, আমরা বলেছি এগুলো আমরা আরও পর্যালোচনা করার জন্য এবং সেগুলো আপনার অংশীজনদের সাথে আলোচনা করে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, এমপিদের সাথে আলোচনা করে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এটা আমরা এটা উত্থাপন করব। এখন অন্তর্বর্তীকালীন সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছিল, এই অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনো আলোচনা করেনি, তারা নিজেদের মতো করেই সেগুলো আলোচনা করে সেগুলো করেছে। যেটা ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেগুলোতে আমাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল। সেই নোট অফ ডিসেন্ট স্বাভাবিকভাবে বিএনপি জনগণের মানে রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের নোট অফ ডিসেন্টগুলো নিয়ে অবশ্যই আমরা কনসার্ন থাকব। আমরা তো অতীতেও রাষ্ট্র পরিচালনা করেছি, এখনও করছি, ইনশাল্লাহ আগামীতেও করব। তো আমাদের তো সেই ধরনের চিন্তাভাবনা আছে। তো আমরা এই যে বলা হচ্ছে যে একেবারেই মানে আমরা এগুলো বাতিল করেছি, এগুলো নাকি আর উঠবে না, তো জামাত কিভাবে বুঝলো সেটা উঠবে না? আসলে জামাত এবং এনসিপি জোট
তারা ওই অতীতে যে নির্বাচনকে প্রলম্বিত করার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনকে প্রলম্বিত করার অথবা নির্বাচন নস্যাৎ করে দীর্ঘমেয়াদে আচ্ছা, আপনারা অনির্বাচিত যে শাসন কায়েম পরে করার যে তুলছেন অভিপ্রায় নিয়ে বিলগুলো। তারা আগাচ্ছিল সেটা জি। বাস্তবায়ন হতে পারে নাই বিধায় আজকে তারা একটি নির্বাচনের পর একটা নতুন সরকার গঠন হয়েছে, 2 মাস যেতে না যেতেই তারা নানান বিষয়গুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করে জনগণকে তারা বিভ্রান্ত করে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি জি, করার আমরা চেষ্টা বুঝতে পেরেছি। করছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনারা যে পরে বিলগুলো উত্থাপন করার কথা বলছেন যাচাই বাছাই শেষে বা আরো বিশ্লেষণের পর, কেন মনে হচ্ছে এটি প্রয়োজন? এটা কি নোট অফ ডিসেন্টের কারণে নাকি অন্তর্বর্তী সরকার ঠিক সিদ্ধান্ত নিতে পারেনি? আপনি ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত যে সঠিক ছিল তা কিন্তু না। আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা যেন রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি জামাত এবং এনসিপির সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করেছে এবং কিছু লোককে তারা বিদেশ থেকে এনে এবং তাদেরকে বিভিন্ন কি পয়েন্টে বসিয়ে তাদের মতো করে বক্তব্য মানে মতামত নিয়ে আপনার কিন্তু বিভিন্ন অধ্যাদেশ এবং এই যে বিভিন্ন জুলাই সনদের শেষে যেটা আদেশ জারি করা হলো, আমরা এটা বলেছি জুলাই সনদে যা আছে আমরা প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, কিন্তু তারপরেও দেখেন জামাত এনসিপি জোট তারা কিন্তু বলে আসছে যে বিএনপি জুলাই সনদ মানে না, মানবে না, এটা বাস্তবায়ন করবে না। কেন করবে না? আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা লোক বলছি, তো ওনারা কেন এটার উপর আস্থা রাখতে পারছেন না? কিন্তু ওই যে বললাম যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একটা দুরভিসন্ধি নিয়ে আগাচ্ছিল, একটা অনির্বাচিত শাসন দীর্ঘমেয়াদে রেখে আপনারা কি কোনো তারা সময় নির্ধারণ করেছেন কিনা যে কতদিনের মধ্যে এগুলো অবশ্যই বাস্তবায়ন শুনেন, করবেন? এটা আমাদের কারো আঙ্গুলের ভোটের কালির দাগ কিন্তু এখনো শুকায়নি, হ্যাঁ এখনো আছে। তো এর মধ্যেই কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের জনগণের কাছে যে ওয়াদা, যে মৌলিক যে বিষয়গুলো, নির্বাচনী ইশতেহার, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ ঋণ মৌকুফ, এই যে ধর্মীয় গুরুদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠ প্রণোদনা দেওয়া, তারপরে আপনার ধরেন এই যে গাছ লাগানো, খাল কাটা, তারপরে আপনার এই যে কৃষকদেরকে প্রণোদনা দেওয়া, এগুলো কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা সংসদীয় কার্যক্রমের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন, যে সংস্কার, সেগুলোও কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এখন মৌলিক যে বিষয়গুলো রয়েছে আপনার ধরেন এগুলো তো আমরা সামনে দিকে আগাবো। আপনার মাত্র কয় মাস হলো, 2 মাসও যায়নি সরকার। এখন তারপরে আপনার একটা যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তেলের একটা সংকট, বিশ্বব্যাপী যে সংকট, এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশে আমরা 1 টাকাও তেলের দাম, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেইনি, যে কারণে এখনও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু বাড়ে নাই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে 1 থেকে 5 বার এই কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে কি করেছেন আপনারা? অবশ্যই সিন্ডিকেট মানে ভাঙার ক্ষেত্রে আমাদের অভিযানগুলো চলছে। আপনারা এখনও দেখেন বিভিন্ন যারা আপনারা মজুত করেছিল তেল, সেখানে যে হামলা দেওয়া হচ্ছে, সেখানে তেল উদ্ধার করা হচ্ছে, সেগুলো তো করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে পেট্রোল পাম্পে গিয়ে এখনো মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আজকে একটা রিপোর্ট দেখলাম 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এটাও দেখেছেন যে আপনার একটা মোটরসাইকেলের মধ্যে যখন তেল দেওয়া হচ্ছে আপনার যে নজলের মাধ্যমে, সেই তেল উপরে পড়ছে, মানে তার ট্যাঙ্কির মধ্যে তেল আছে, তারপর সে কিন্তু তেলের জন্য যাচ্ছে, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে সবার মধ্যে। ওটা হয়তো একটা ঘটনা। আমি আরেকটা আমরা ঘটনা দেখেছি আপনার সাথে যেটা। শেয়ার করব যে ধরেন- আজকে একটা নিউজ রিপোর্ট হয়েছে যেখানে 12 থেকে 13 ঘন্টা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। এটাও তো হচ্ছে। এটা শুধুমাত্র একটা আতঙ্কের থেকে এটা হচ্ছে, এটা আতঙ্কের থেকে হচ্ছে। আপনার এক একটা পেট্রোল পাম্পে আপনি যে খোঁজ নেন, তাদেরকে আগে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছিল সেই পরিমাণই তেল কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু এটা একটা রেশনিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন ধরেন একটা লোক হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার এই মুহূর্তে তেলের দাম বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, আজকে হয়তো বেড়ে যাবে, আমাকে আগে এতগুলো তেল নিয়ে রাখতে হবে, এত লিটার তেল নিয়ে রাখতে হবে। এই আতঙ্ক থেকে কিন্তু অনেকে যাচ্ছে, কিন্তু আমরা বারবার আশ্বস্ত করছি। আপনি দেখেন তেলের সংকটের কথা বলছেন, বিদ্যুতের কোনো ঘাটতি আছে? কিংবা ধরেন আগে যে বিদ্যুতের যেভাবে রেশনিং করে বিদ্যুৎ দেওয়া হতো এখনো সেভাবেই তা দেওয়া হচ্ছে। বিদ্যুতের দাম কি বেড়েছে? পরিবহনের দাম কি বেড়েছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কি বেড়েছে? এই জ্বালানি তেলের সংকটের কারণে জনগণের যে আপনার জীবনযাত্রায় ব্যয়, এটা কি বেড়েছে? বাড়েনি, কিন্তু সেটাই তো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আজকে যদি আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখতে চাই সৈয়দ ইমরান আমি তো একটা লাইন বলি, আজকে যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেত তখন তো জিনিসপত্রের দাম 5 থেকে 7 গুণ বেড়ে যেত।
ভারতে যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে সেটা হয়ে যেত। তখন তো এই যে পরিস্থিতি, এটা কে মোকাবেলা করতো? সরকারকে মোকাবেলা আপনি করতে হতো। বলছিলেন কিছুক্ষণ আগে যে আসলে তেল আছে, তেল উপচে পড়ছে, তারপরও হয়তো মানুষের আতঙ্ক থেকে তারা আসছে সব তেল জায়গায় নিতে। না, এবং আমি কিছু আপনাকে কিছু একটা জায়গায় দেখছি। ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে ট্রাক লরির ক্ষেত্রে যারা দূর দূরান্তে যায় ট্রাক নিয়ে, সমস্যা আছে, হ্যাঁ। ওখানে অনেক লিমিটেড তেল দেওয়া হচ্ছে বা ডিজেল দেওয়া হচ্ছে, এটা যেটা তো প্রয়োজন আর স্বাভাবিক। কি, আপনার জ্বালানি ধরেন তেল। একটা এখন আমাদের তো আমদানি করতে হচ্ছে, তেলটা তো আমরা এখানে উৎপাদন করি না, তাই না? আমাদের বাইরে থেকে এটা আমদানি করতে হচ্ছে। আমি তো বলতে চাচ্ছি সেক্ষেত্রে- দূর দূরান্তে যাওয়ার সংকট ক্ষেত্রে স্বীকার তখন করে কি না। লিমিটেড না, সংকট আছে তো। সংকট জ্বালানি স্বীকার তেল হোক, দিলে না, না, পরে- আমরা তো সংকট ঢাকা নাই সেটা কথা আসলে বলছি, যেটা বিদেশ থেকে যদি এখন আমাকে তেল কিনতে হয়, চড়া দামে তেল কিনতে হচ্ছে, সেই চড়া দামে তেল কিনতে গেলে তাহলে তেলের দাম বাড়াতে হবে আমাদেরকে। জনগণের উপর যে চাপটা তখন পড়বে, তখন এই দায়ভার কে নিবে? আচ্ছা, আবারও আসবো আপনার কাছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। দুজনের কথা শুনছিলেন, বিরোধী দলের অভিযোগ অধ্যাদেশগুলো নিয়ে তারা সরকার কেন অধ্যাদেশগুলো এখনই বিল আকারে পাশ করছে না, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটি শুনছিলেন, যে বিল আকারে তোলা হবে আরও বিচার বিশ্লেষণের পরে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে সরকারের স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে সহায়ক 16টি অধ্যাদেশ বিএনপি বিল আকারে তোলেনি বা বাতিল করেছে, বা হয়তো পরবর্তীতে তোলা হবে, এটা আমরা এখনো জানি না, এই অভিযোগের যৌক্তিকতা কতটুকু? এখানে দুটো জিনিস খুব খেয়াল করতে হবে। 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে। যদি দিন হিসাব করি, প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ জারি হয়েছে। আবার এই 133টা অধ্যাদেশ পাশ করবার জন্য সময় দেওয়া আছে 30 দিন। তার মানে প্রতিদিনে আবার 4টা করে অধ্যাদেশ পাশ করতে হবে। এটা কোয়াইট অ্যাবসার্ড যদি আমরা বলি যাচাই বাছাই করার প্রয়োজন থাকে। আমরা এই ক্ষেত্রে কিন্তু কোনো তৎপরতা দেখলাম না। যে 110টাকে গ্রহণ করা হলো, সেগুলো কি খুব যাচাই বাছাই করা হয়েছিল বলে আমাদের ধারণা? আমরা কি জানি যে কোন কোন জায়গায় যাচাই করা হয়েছে, কোন জায়গায় বাছাই করা হয়েছে? কিন্তু আমরা এটা জানি যে 16টা বিষয় যেটাকে আটকে রাখা হয়েছে, তার মধ্যে বিচার সংক্রান্ত বিষয়টা আছে, মানবাধিকারের বিষয় আছে, গুম সংক্রান্ত বিষয় আছে, পুলিশ আছে, দুদক আছে, যেগুলো হচ্ছে আমাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা বাসদের পক্ষ থেকে মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেনশন নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো তো জনসমক্ষে আলোচনা হওয়া উচিত। এই 30 দিনের মধ্যেই পাশ হতে হবে আমরা সেটা মনে করি না, কিন্তু এই বিষয়গুলো আলোচনায় থাকা উচিত, যাতে কোনো একটা সংসদে একটা ব্রুট মেজরিটি যেন ব্রুটাল একটা ডক্ট্রিন তৈরি করতে না পারে। আমরা অনেক সময় দেখি যে ব্রুটাল অ্যাটিটিউডটা প্রিভেন্ট করে কি দিয়ে? যদি একটা ডেমোক্রেটিক মানে গার্ড থাকে, সেই ডেমোক্রেটিক গার্ডসটা কোথায় থাকবে? পার্লামেন্ট সার্বভৌম, পার্লামেন্ট আইন তৈরি করবেন, কিন্তু আইনের ব্যাখ্যাটা করবেন কে? বিচার বিভাগ। এখন বিচার বিভাগ, পার্লামেন্ট এবং প্রশাসন, এই যে রাষ্ট্রের 3টা অর্গান, এই 3টা অর্গানের সঙ্গে আমরা যদি ফোর্থ স্টেট যদি বলি, আমাদের সংবাদ মাধ্যম, এটা যদি একটা এইরকম স্বাধীন অবস্থান থাকে এবং পরস্পরকে যাচাই করতে পারেন, পরস্পরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন। সেই ফরাসি বিপ্লবের পরে মন্তেস্কু যখন এই বিষয়টা নিয়ে এলেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে যেমন একটা স্বেচ্ছাচারিতা তৈরি হয়, সেখান থেকে তো সেপারেশন অফ পাওয়ার তত্ত্বটা এসেছিল। সেপারেশন অফ পাওয়ারের সঙ্গে আবার যুক্ত হয়েছিল গণমাধ্যমের স্বাধীনতা। তা আমাদের এখন গণমাধ্যম সংক্রান্ত এই সরকারের সিদ্ধান্ত কি, বিচার বিভাগ সম্পর্কে সিদ্ধান্তটা কি, এবং আমাদের এখানে পুলিশ কিভাবে ব্যবহৃত হবে? 1861 সালের পুলিশ, ব্রিটিশরা পুলিশ তৈরিই করেছিল ভারতবর্ষকে দমন করার জন্য। এখন সেই আইন দিয়েই কিন্তু ক্ষমতায় যারা আছেন তারা আবার জনগণকে দমন করেন। ফলে পুলিশ একটা দমন পীড়নের বাহিনীতে রূপান্তরিত হয়েছে। ফলে এই পুলিশকে কি আমি জনগণের পক্ষের বাহিনীতে রূপান্তরিত করতে পারবো? পারতে গেলে কোন কোন জায়গায় বাধা আছে, সেই বাধাগুলো কিভাবে অপসারণ করব, সেগুলো একটা ডিবেট হওয়া দরকার ছিল। ফলে আমরা মনে করি যে পার্লামেন্টে যে আলোচনাটা হচ্ছে, পার্লামেন্টে তো আমাদের কোনো প্রতিনিধি নাই, পার্লামেন্টে যে আলোচনা হচ্ছে সেখানে দুইটা দিকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এক দল বলছেন সব পাশ করে দাও, আচ্ছা কি আছে, না জেনেই পাশ করে ফেলবেন। আবার আরেক দল বলছে যে না, পাশ করা যাবে না। এই দুইটারই ইন্টেনশনটা একটু মানে ডিবেট হওয়া দরকার। আমরা মনে করি 16টা আটকালো কেন? আপনার কাছে কি মনে হয় যে এই 16টি আসলে এতটাই সেনসিটিভ যে কারণে এই 16টি অধ্যাদেশ নিয়ে আরো অনেক যাচাই বাছাই করে আর কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনার ধারণা? প্রথমত বিচার বিভাগ দিয়ে যদি বিতর্ক একটা হওয়া উচিত, আমরা মনে করি। আমরা গুম নিয়ে বিতর্ক হওয়া উচিত। গুমের ওখানে প্রশ্ন আছে যে এটার কি হবে, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন হবে নাকি সর্বোচ্চ 10 বছর হবে?
যাবজ্জীবন বা 10 বছর এইরকম যে বলা আছে, এইরকম কথাগুলো যখন আসছে তখন অবশ্যই এগুলো যাচাই হওয়া উচিত। আমরা এই জন্য মনে করি যে এগুলো প্রত্যেকটা যাচাই হওয়া উচিত এবং প্রত্যেকটা বিষয়ে আলোচনা হওয়া উচিত। এইরকম নয় যে কোনোটাকে আমরা বাদ দিয়ে দেব। আমরা চাই না যে কোনোটা বাদ পড়ুক, কিন্তু আমরা চাই না আবার এটাও চাই না অ্যাজ ইট ইজ সব পাশ হয়ে যাক। আচ্ছা, তাহলে যে 7টি অধ্যাদেশ রহিতকরণ করা হলো এবং 110টি আলোচনা ছাড়াই এর মধ্যে হয়তো আপনারা খেয়াল করে দেখবেন 110টির মধ্যে অনেকগুলো কিন্তু আইন গ্রহণ সংক্রান্ত করা বিষয় ছিল, হয়েছে। আইন সংক্রান্ত বিষয় ছিল না। সেগুলো ছিল ডেইলি অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য রুটিন ওয়ার্ক। ফলে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কোন জায়গায় বা সম্ভাবনা কোন জায়গায় কিংবা ধরতে হবে কোন জায়গায়। আগামী দিনে রাষ্ট্রটাকে আমরা যদি গণতান্ত্রিক করতে চাই তাহলে কোন কোন জায়গাগুলোর উপর নজর দিতে হবে। প্রয়োজনে যদি এখানে 6 মাস সময় নিতে হয়, 6 মাস সময় নিয়েও প্রত্যেকটা বিষয়ে বিতর্ক হওয়া উচিত এবং বিতর্ক হয়ে জনগণ জানুক যে আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন, যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই অথবা যারা বিরোধী দলে আছেন, তাহলে যারা বিরোধী দলে আছেন তারা কি যুক্তি করছেন, যারা সংসদে ক্ষমতায় আছেন তারা কি যুক্তি করছেন। বিরোধী দল তো অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে এখনই গ্রহণ করতে হবে, এরকম তাহলে একটা এই প্রেসার ক্ষেত্রে আমাদের সমালোচনাটা আছে। বিরোধী দল যে গ্রহণ করছে মানে এখনই করতে হবে, এটাও আমাদের সমালোচনা। আমরা আমাদের 10 দলের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে আমরা এটা সমালোচনা করি। সরকার যেমন বলছেন গ্রহণ করা যাবে না, বিরোধী দল বলছে এখনই গ্রহণ করতে হবে। দুইটাই আমার মনে হয় পার্লামেন্টে একটা মক ফাইট করার মতো, একটা পার্লামেন্টে উত্তেজনা জিয়ে রাখার একটা ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার খুব সাকসেসফুলি এই কাজটা করেছেন। একটা অন্তহীন বিতর্কের মধ্যে আমাদেরকে আটকে ফেলেছেন এবং এই অন্তহীন বিতর্কটা এমন, বিশেষ করে সনদের মধ্যেও পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তারা আবার স্বাক্ষর নিয়েছেন। এখন আমি এখানে নোট অফ ডিসেন্টও আছে, আমার স্বাক্ষরও আছে, আমি কোনটার উপর গুরুত্ব দেব? যদি বলি আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি এটা মানতে বাধ্য নই, তখন আবার বলে আপনি তো স্বাক্ষর দিয়েছেন। এই যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনের মধ্যে ফেলে দিল অন্তর্বর্তীকালীন সরকার, আমরা খুব সাকসেসফুলি আমাদেরকে বিফুল করেছেন, আমাদের বোকা বানিয়ে দিয়ে গেছেন এবং অনেক দিন পর্যন্ত আমরা এই বিতর্কের মধ্যে থাকবো। দেশের অন্য অনেক সমস্যা হয়তো আড়ালে চলে যাবে। আমরা পার্লামেন্টে অন্তর্বর্তী সরকার কিভাবে সফল হলো যদি বিতর্কের মধ্যেই ফেলে দিয়ে যায় দুই দলকে? অন্তর্বর্তীকালীন তাদের সরকারের আসলে কি অন্তরের লাভ বাসনা হয়েছে? দুটা ছিল। একটা হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানরা ফেইল্ড, যে কারণে বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে হয়েছে তাদের। যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নাই, 20 বছর 30 বছর আগে দেশ ছেড়ে চলে গেছেন, তারা এসেছিলেন দেশকে উদ্ধার করবার জন্য। সেই মানুষদের হাতে আমরা দিয়েছিলাম আমাদের সংবিধান ঠিক করবার জন্য, আমাদের সমস্ত কিছু ঠিক করবার জন্য। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন কারণে তৈরি হয়েছিল, সেটাকে আরও স্থায়িত্ব দেয়া। যে কারণে আপনি অন্তর্বর্তীকালীন সরকারে আপনি সরকার কাঠামোটা দেখেছিলেন, ওখানে একটা রাজনীতি বিমুখ পরিবেশ এবং এনজিও এবং আইএনজিও যদি বলি, তাদের দ্বারা একটা রাষ্ট্র এবং সরকার পরিচালনা করার পদ্ধতি। এবং ইতিমধ্যে দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ আবার অলরেডি হাত ধুয়ে ফেলেছেন। তারা বলছেন যে আমাদের পরামর্শ ছাড়াই, আমাদের মতামত ছাড়াই এই সমস্ত কাজ করা হয়েছে। তার মানে কী একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমরা 18 মাস ছিলাম, অথচ একটা অভ্যুত্থান কত বড় আকাঙ্ক্ষা আমাদের তৈরি করেছিল। কি জীবনদান, কি সাহস, কি রক্ত, সমস্ত কিছু দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাব বলে অভ্যুত্থান করলাম। কিন্তু অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলেন, তারা অভ্যুত্থানের সেই আবেগটাকে কি ধারণ করলেন না? অভ্যুত্থানের সেই মূল্যবোধটাকে তারা রক্ষা করলেন না, শুধুমাত্র প্রশাসনিক প্যাচের মধ্যে আমাদেরকে আটকে ফেলে গেলেন। ফলে আজকে আমরা যে এই যে বিতর্কগুলো এখন করছি, এর অনেকটাই হচ্ছে ওই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান বলবো। সেই অবদান এমনই অবদান যে আমাদের ঘাড়ে বোঝার মতো চেপে বসে আছে। শেষ কথা বলি, 12 তারিখে নির্বাচন, 9 তারিখেই চুক্তি করতে হবে আমেরিকার সঙ্গে। এমন চুক্তি করতে হবে যেটা নিয়ে কেউ যাচাই করতে পারবে না, বাছাইও করতে পারবে না এবং যেটা মানতে বাধ্য হবে। ফলে এইরকম কাজ যে সরকার করে গেছে, ফলে তার প্রত্যেকটা বিষয় প্রশ্নের মধ্যে চুক্তি মানতে বাধ্য। এখন বাধ্য। যদি বর্তমান সরকার মালয়েশিয়ার মতন একটা গভর্নমেন্ট হতো, তারা বলতো যে আগের সরকারের সব কিছু মানি না, কিন্তু আমার ধারণা বর্তমান সরকার সেটা করার মতন সেই সক্ষমতা বর্তমান সরকার নাই। রাজিকুজ্জামান রতন, আবার আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এতক্ষণ শুনছিলেন রাজিকুজ্জামান রতন যে কথাটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার আমাদেরকে একটা দোলাচলে ফেলে দিয়ে গেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে গেছেন। এখন অনেকগুলো অধ্যাদেশ যদি পরবর্তীতে গ্রহণ করতে হয় বিচার বিশ্লেষণের পরে, সেক্ষেত্রে আপনাদের আপত্তিটা এত বেশি কেন? কারণ 110টি ইতিমধ্যেই আমরা দেখেছি যাচাই বাছাই ছাড়াই গ্রহণ করা হয়েছে, বিল আকারে তোলা হয়েছে। এই সেন্সিটিভ 16টি অধ্যাদেশের বিষয়ে যদি পরবর্তীতে আরও বিচার বিশ্লেষণের পরে আসে, সেক্ষেত্রে আপনারা আপত্তি না করে সহযোগিতাও তো করতে পারেন সরকারকে। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন ভাই একটা কথা বলেছেন যে এটা অন্তর্বর্তী সরকার লোক হায়ার করে গিয়েছেন, আমাদেরকে ঝামেলায় ফেলাই দিয়েছেন। তাহলে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ 9 মাস
কাদেরকে নিয়ে আলাপ আলোচনা হলো, এক একটা বিষয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা হলো, নোট অফ ডিসেন্ট থাকলো, সেখান থেকে কেউ আগায় কেউ পিছায়, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বড় রাষ্ট্র সংস্কারের আলাপ, যেটা ঐকমত্য কমিশনে বসে সকল রাজনৈতিক দল, যাদের সংসদে প্রতিনিধিত্ব ছিল, যাদের ছিল না, সবাই কিন্তু সেখানে, আওয়ামী লীগ বাদে, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণের মাধ্যম দিয়েও যেটা তৈরি হয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় কারো কারো নোট অফ ডিসেন্ট ছিল, সেটা সব দলেরই ছিল, কিন্তু একটা মেজরিটির মাধ্যম দিয়ে কিন্তু সেটা হয়েছিল। আমি আপনাকে বলি যে দেখেন, বিএনপি কেন এই জায়গাগুলো নিয়ে গড়িমসি করছে বা দেরি করছে বা করতে চাচ্ছে না, বাহানা পথ খুঁজতেছে। সেটা বিএনপি যদি মনে করে যে যদি তারা না করে পেরে যায়, তাহলে তা করবে না। আর যদি দেখে যে না, জনগণের দ্বারা আটকে গেছি, তাহলে তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের মতন বিল এনে পাশ করে যাইতে বাধ্য হবে। যেরকম আমি আপনাকে বলি, তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়েছে, এটা তত্ত্বাবধায়ক সরকারের যিনি থেকে বিচার বিভাগ থেকে যিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এখন বিচার বিভাগ স্বাধীন হয়ে গেলে ওনারা তো স্বাধীনভাবে বিচারক নিয়োগ দিতে পারবেন না, তখন তো ওইখান থেকে নিয়োগ হবে। তাহলে কে পরবর্তী মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, এই জায়গাটা ওনাদের একটা বড় কনসার্ন। এই জায়গার অনেক হিসাব নিকাশ প্লাস মাইনাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের জনগণ হচ্ছে সার্বভৌম, পার্লামেন্ট সার্বভৌম না, জনগণ সার্বভৌম। সেই জনগণ গণভোট দিয়েছে, সেই গণভোটের রায়টাকে ওনারা মানে কোনো কেয়ারই করলেন না, তাহলে ওনারা জনগণের প্রতি কী সমর্থন দিলেন? আপনি দেখেন যে ওনারা অনেক কিছু যাচাই বাছাই করে করবেন, কিন্তু ব্যাংক অধ্যাদেশটা কেন ওনারা যাচাই করলেন না? ওনারা কি করলেন? ওনারা সেই লুটেরাদেরকে, এস আলম সহ যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত, সেই ব্যাংক লুটপাটকারীদেরকে আবার ফিরে আসার পথ তৈরি করে দিলেন এবং খেয়ে দিয়ে হেলদি হয়ে তাদের। এটা তো বিএনপি মানে সবচেয়ে একটা মানে নোংরা কাজ করেছে আমার দৃষ্টিতে, যেটা ব্যাংকিং সেক্টরে। ক্রিকেট বোর্ডটা তো একবারেই বাপের দোয়ায় নিয়ে চলে গেছে। ইস্টার্ন রিফাইনারি কিন্তু বন্ধ হয়েছে। আমার ভাইরা তো সত্যতা স্বীকার করে না। বার কাউন্সিলে নির্বাচন স্থগিত করেছে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে রিলেটেড। কিসের অজুহাতে? জ্বালানি তেলের অজুহাতে। আপনি অনেক কিছুই করতে পারতেছেন। অর্থাৎ সরকার যদি দেখে যে আমার জনপ্রিয়তা, ইতিমধ্যে মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু বলেছেন যে ইতিমধ্যেই বিএনপি যেভাবে কার্যক্রম করছে, 15 বছর বিএনপির পক্ষে বলেছি, এখন মনে হচ্ছে যে এই 2 মাসেই বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, বিএনপির পক্ষে বলার মতন কোনো পয়েন্ট পাচ্ছি না। বাংলাদেশে এরকম একজন মানে বুদ্ধিজীবী রাজনীতিবিদ, তাদের মুখ থেকেই এখন এগুলো আসতেছে। তার মূল কারণটা এখানে। আপনি ব্যাংক নিয়ে কি বলতে চেয়েছেন? ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি বলছিলেন যে এস আলমকে আবার আসার সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার। আমাদেরই করা আলাপে একজন অতিথি বিএনপির পক্ষ থেকে তিনি বলেছেন যে এই সুযোগটি করে দেওয়ার কারণ হয়তো হতে পারে এটি যে দেশে আবার টাকা ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা। এটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা দেখেন, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আমার দেশের টাকা যারা লুটপাট করে নিয়ে গিয়েছে, আপনি তাকেই কি করলেন? হাত পায়ে ধরে নিয়ে আসো। তার কি বিচার হবে? তার বিচার হবে না। তার সমস্ত সম্পদ থেকে শুরু করে তাদের সমস্ত কিছুই তো বাজেয়াপ্ত করা দরকার ছিল, ইন্টার কানেক্টিভিটি বন্ধ করার ছিল। বরঞ্চ আমাদের দেশের কোনো কোনো মন্ত্রী এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সন্তানরা তাদের প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের সাথে বিজনেস করে, এই জন্য তাদের এত মায়া কান্না। কাজেই এই জায়গায় তারা যেমন বাংলাদেশ ব্যাংকের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় রাজনীতি নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিল, এরকম লোককে গভর্নর বানিয়ে দিয়েছে, যিনি নিজেও একটা ব্যাংকের ঋণ খেলাপি ছিলেন এবং একটা সোয়েটার ফ্যাক্টরি সোয়েটার ব্যবসায়ী। এটা বাংলাদেশের সাথে যায় না, বাংলাদেশের অর্থনীতির সাথে যায় না। আমি এই জন্য বলছি যে আপনার পুলিশটাকে যদি আপনি ধরে রাখতে না পারেন, পুলিশ যদি তার স্বাধীনভাবে কাজ করতে পারে, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা নিয়ে যদি কাজ করার সুযোগ পায়, তাহলে পুলিশ তো কোনো দলের লাঠিয়াল হবে না। এই জন্য পুলিশটাও আপনি পাশ করছেন না। মানবাধিকার কমিশনের সবাই পদত্যাগ করে চলে গেল, তো এখন পদত্যাগ করলো কেন? এই পদত্যাগ করেছে আপনাদের প্রেসারে করেছে, আপনারা কাজ করতে দিচ্ছেন না, পরবর্তীতে আপনারা সংস্কারটাও করছেন না। ইতিমধ্যেই আপনারা এত গণতন্ত্রপ্রেমী যে 5ই আগস্টের পরে 7ই আগস্টে আপনারা বাংলাদেশের নির্বাচন চেয়েছিলেন, তাহলে এখন ক্ষমতায় আসার পরে কেন আপনারা সিটি কর্পোরেশন জেলা পরিষদগুলোতে কেন দলীয় লোক নিয়ে আপনারা নিয়োগ দিচ্ছেন? আপনারা নির্বাচন দেন,
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এই সমস্ত সুবিধাবাদী রাজনীতি বিএনপি আগেও করেছে। কেন বিএনপি করতে পারে না তার আরও একটা বড় কারণ হচ্ছে এই যে দেখেন যে বিচার হবে, আয়নাঘরের গুম খুনের বিচার হবে, এইগুলোর সাথে ইন্ডিয়া এবং ডিপ স্টেট জড়িত। সেই সমস্ত জায়গাগুলোকে এখন বিএনপি নড়াচড়া করে তাদের ক্ষমতাকে কি করতে চায় না, টালমাটাল করতে চায় না। মূলত তাদেরকে সন্তুষ্টি করার জন্যই মূলত বিএনপি এই জায়গাগুলো এখন মানে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাচ্ছে না। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবারও আসবো আপনার কাছে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যাই, প্রিন্স ভাই বলবেন। বিএনপিরই দাবি ছিল সংস্কার, 1 নাম্বার। বিএনপিরই দাবি ছিল উচ্চ কক্ষ। বিএনপির 31 দফায় আছে বিএনপি ক্ষমতার ভারসাম্য রক্ষা হোক, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতো না। এগুলো বিএনপিরই চাওয়া, কিন্তু নিজের স্বার্থের চাওয়াটা জি বুঝতে পেরেছি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আবার আসবো আপনার কাছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, অনেকগুলো অভিযোগ, বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, বিএনপি নিজের ইচ্ছা মতো করেছে। বাংলাদেশ যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত না যদি ফেল করে তাহলে দেখবেন ফেল করার কেন, আপনি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়োগ দিয়েছেন? কোন ক্রাইটেরিয়া দিতে হবে? আপনারা বসে যান না, অনেক জায়গায় চেয়ার খালি আছে, যে বসে যান ভাই। শুনেন, ওই যে কি বলে একটু আগে মান্নান ভাই বসে যাইতে পারে। আমি এখানে তর্ক করতে আসিনি, বাহাস করতে আসিনি। উনি আমাদেরকে বলেছেন মান্নান ভাই যে সুবিধাবাদী রাজনীতির বিএনপি করছে। যারা সুবিধাবাদী রাজনীতির প্রোডাক্ট জামাত ইসলামী, তারা যদি বলে বিএনপিকে সুবিধাবাদী রাজনীতির প্রোডাক্ট, তাহলে এটা আর এখানে দুঃখের আর কোনো জায়গা থাকবে না। 71 সাল থেকে এই পর্যন্ত সুবিধাবাদী রাজনীতি সবসময় করেছে। পাক হানাদা বাহিনীর দালালি করেছে, তারা নারী হত্যার, নারী ধর্ষণের সহযোগিতা করেছে, সেখানে রাজাকারগিরি করেছে, পাক হানাদা বাহিনীর সহযোগী ছিল, সেগুলো করেছে। করে আবার পরবর্তীতে জিয়াউর রহমানের সময়ে সেই বহুদলীয় গণতন্ত্রের সুযোগে তারা রাজনীতি করেছে, সুবিধা নিয়েছে। আবার 90-এর পরে বিএনপির আনুকূল্য নিয়ে বিএনপির সাথে জোট করে তারা আন্দোলন করে তারা একটা অবস্থান নিয়েছে। এইটা তো বিএনপির নয়, জামাতের সুবিধাবাদী রাজনীতির এটা পরিচয় বহন করে। আজকে তারাই বলছে সুবিধাবাদী রাজনীতির বিএনপি কথা বলছে, বিএনপি সুবিধাবাদী রাজনীতি করে না। আপনি কথা বলবেন না, আপনি যখন সময় তখন আপনি বলবেন। আপনার কথায় আমি একটিবারও কোনো উচ্চারণ করি নেই, রতন ভাইও কোনো উচ্চারণ করি না। আপনার সময়টায় আপনারা বলবেন, এটাই হচ্ছে আপনাদের সমস্যা। তো এখন যে কথাটি বলছিলাম যে আজকে আমরা যেটা বলতে চাই, বিএনপি যখন যেটা বলে সেটা তা করে। এখন আমরা যেটা বলেছি, এই যে উনি একটু আগে বলেছেন যে বিএনপি বাহানা খুঁজছে, বাহানা নয়, প্রত্যেকটা অঙ্গীকার বিএনপি বাস্তবায়ন করবে। রতন ভাই এখানে বলেছেন যে বিরোধী দল এখনই কেন এটা করতে চায়, বা সরকারি দল এটা কেন করতে চায় না। সরকারি দল করতে চায়, এটা সময় নিয়ে করতে চায়। যে 16টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে সেগুলি অতি সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রে এগুলি অগ্রগণ্য। এখন রতন ভাই একটি কথা বলেছেন, যাদেরকে নিয়ে এসে ঐকমত্য কমিশনে বসানো হলো, সে বিদেশে ছিল, স্যুট টাই পরে এসে এয়ার কন্ডিশন রুমে বসে তারা আমাদের সাথে তারা আলোচনা করে একটা পর্যায়ে নিয়ে আসলো। ঠিক আছে, আমরা মেনেছি, ওই জুলাই সনদ পর্যন্ত আমরা মেনেছি। কিন্তু জুলাই সনদের পরে স্বাক্ষর হওয়ার পরে যা হয়েছে, এটা জাতির সাথে অন্তহীন প্রতারণা করা হয়েছে। জাতির সাথে একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে জামাত এবং এনসিপিকে সুবিধা করে দেওয়ার জন্য। তখন যদি আমরা এটা না মানতাম, তাহলে তারা একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে একটা অনিশ্চিত করে দিত। এবং এর মধ্যে সরকারের ভিতরেই, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই 5 জন উপদেষ্টা সহ কয়েকজন এটার সাথে জড়িত ছিল। এগুলো আমরা জানতাম বলেই আমরা কিন্তু এটার বিরোধিতা করি দিই। হ্যাঁ, গণভোটকে আমরা বাতিল করতে পেরেছি, গণভোটকে আমরা বাতিল করতে বলেছি, গণভোট তো বাতিল হবে না। গণভোটের রায়কেও তো আমরা কয়েকজন উপদেষ্টা জড়িত থাকার কথা বলছেন, কারা জড়িত ছিল এটা আমি এখন এইভাবে আমি সেটার সামনে বলতে পারবো না। 5 জন বা আরো মতান্তরে আরো বেশি বা কম হতে পারে। তো এইটা ভিতরে একটা শক্তি ছিল যারা দেশে অনির্বাচিত শাসনকে দীর্ঘায়িত করার ছিল। তার মধ্যে জামাত এবং এনসিপি ছিল সেটার একদম সামনে, মানে মুখোশ এটাকে বলবো আর কি। সেটা তারা তখন বাস্তবায়ন করতে পারে নাই বলেই আজকে কিন্তু যে নির্বাচিত সরকারকে তারা, যে আওয়ামী লীগ যেরকম বলেছিল 91 সালে শেখ হাসিনা বলেছিল না, ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে বিএনপিকে গণতন্ত্র শিখাবে, ওইরকমই জামাত এবং এনসিপি যে সরকারের 2 মাসও গেল না, হানিমুন পিরিয়ডেও আপনার পার হলো না, সেই সরকারকে ওনারা রাজপথে আপনার মানে আন্দোলন দিয়ে আরেকটা গণঅভ্যুত্থান দিয়ে বিতাড়িত করতে চায়। তো আজকে
ওনারা যে কথাগুলো বলছেন এগুলো একেবারেই অমূলক কথা। বিএনপি আগেও বলেছে, এখনও বলছে, ভবিষ্যতেও বলবে যে আমরা যে কথাগুলো জাতির সামনে অঙ্গীকার করেছি, এই যে জুলাই সনদের ব্যাপারে কিংবা গুমের ব্যাপারে, এই যে মানে কি বলে 31 দফায় আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতার কথা যেগুলো বলা হয়েছে, উচ্চকক্ষের যেগুলো কথা বলা হয়েছে, প্রত্যেকটা আমরা বাস্তবায়ন করব। রতন ভাইয়ের কথাটা এখানে প্রণিধানযোগ্য যে হ্যাঁ, এই যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, তাড়াহুড়া না করে এটা 4 মাস 5 মাস 6 মাস নিয়ে এটা বিতর্ক হোক। এই বিতর্কের জন্যই তো আমরা এই কথাগুলো বলছি। সেখানে পার্লামেন্টে যে কমিটি আকারে করে সেখানে বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে সেখানে মানে তাদেরকে আলোচনায়, অংশীজনদেরকে আলোচনায় নিয়ে এসে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু একটা বিল নিয়ে আসতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আরেকটি বিষয় বলেছেন যে ডিপ স্টেটের কানেকশনের কথা বলেছেন, ডিপ স্টেটের প্রভাবের কথা বলেছেন। আপনি এই বিষয়ে কিছু বলতে চান কি? ডিপ স্টেট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এই ব্যাপারে আমি বলতে পারবো না। এটা ডিপ স্টেট ওনাদেরই মানে একজন এখন এনসিপির নেতা, তিনি প্রথমে বলেছেন যে ডিপ স্টেট নাকি তাদেরকে 29 পর্যন্ত ক্ষমতায় থাকার মানে লোভ দেখিয়েছিল। তো সেইটা ডিপ স্টেট কারা, তাদেরকে সেটা পরিষ্কার করা দরকার। আমি ডিপ স্টেট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে এইটুকু বলতে পারি দেশে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সকলের সাথে মিলেমিশে সেটা করতে হবে। জনগণের সবার আগে বাংলাদেশ, এই চিন্তাকে সামনে নিয়ে আজকে করতে হবে। আজকে এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটকে আপনি একা মোকাবেলা করতে পারবেন? এই যে ধরেন সামনে যে আপনার অর্থনৈতিক সংকট আসছে, এই জ্বালানি সংকটের পরে যেটা ঘটবে, সেটাকে আপনি একা মোকাবেলা করতে পারবেন? সেটাকে অন্যান্য রাষ্ট্রের সাথে আপনি আলোচনা করে তাদের সহযোগিতা নিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আপনাকে করতে হবে না? সবার আগে সরকারকে অ্যাড্রেস করতে হবে যেটা সমস্যা। অবশ্যই সমস্যা। কে অ্যাড্রেস করছে না? আমরা অ্যাড্রেস প্রতিনিয়ত মিটিং করছি। আজকে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানেও তো আপনার এইটা নিয়ে আলোচনা হয়েছে। এই যে জ্বালানি তেলের যে সমস্যা, দাম বাড়াচ্ছি না আমরা, প্রচুর চাপ দাম বাড়ানোর জন্য, দেশি বিদেশি চাপ, যে দাম বাড়িয়ে এটাকে একটা মানে কিনে আনার জন্য, আমার অর্থনীতির উপর চাপ বাড়ছে। কিন্তু তারেক রহমানের সরকার জনগণের কথা চিন্তা করে, যেহেতু এই জ্বালানি তেলের দাম বাড়ানো হলে চাল, ডাল, তেল, চিনি, লবণ, পরিবহন ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। জনগণ এমনি একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছে, আরও চাপের মধ্যে পড়বে। শুধু জনগণের স্বার্থের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না, এবং সেই জন্য ভর্তুকিও দিতে হচ্ছে প্রতিদিন শত শত কোটি টাকা। তো সেটা তো ওনারা এই কথাগুলো কি বিবেচনায় আনেন? আনেন না। তাদের কি বক্তব্য? রাজপথে আন্দোলন করতে হবে। একটু আগে মান্নান সাহেব বললেন যে 2টা উপনির্বাচন হয়েছে, সেখানে নাকি একেবারে মহাচুরি হয়ে গেছে। আমি যেখানে বগুড়ায় উপনির্বাচন হয়েছে, শেরপুরে হয়েছে, সেখানে কোনো একটা মিছিলও হলো না। ওনারা বাইতুল মোকাররমে গিয়ে গরম গরম বক্তৃতা দিয়ে দিলেন। তো যেখানে ওনাদের কথায় যদি চুরি হয়ে থাকে, তো সেখানেই তো আপনার মাগুরার মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত ছিল। সেটা হয়নি। কারণ জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সেখানে, এবং সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। হ্যাঁ, আপনি ধরেন এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন হয়েছে, এটাও ওখানে রক্তপাতহীন নির্বাচন হয়েছে। এবং সেই কারণেই আজকে ওখানে শেরপুর কিংবা বগুড়াতে একটা টু শব্দ নাই। ওনারা আপনার বাইতুল মোকাররমে দাঁড়িয়ে আপনার এখানে সরকারকে ফেলে দেওয়ার জন্য, আপনার 2 মাসের বয়সী সরকারকে ফেলে দেওয়ার জন্য আবার আসবো আপনার কাছে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মনির। ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়ে অভিযোগ করেছেন যে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে পাতানো নির্বাচন হলে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা এবং হেনস্থার অভিযোগের মধ্যে বিএনপিপন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের এই ধরনের আচরণকে আপনি স্বৈরাচার হিসেবে দেখেন কিনা, স্বৈরাচারী আচরণ মনে হয় কিনা আপনার কাছে? এটাকে ঠিক স্বৈরাচার বলে, স্বৈরাচার কথাটাকে মানে একদম হালকা করে ফেলা উচিত না। আমাদের কোনো কোনো কথার অতি ব্যবহারে কথার তাৎপর্যটা হারিয়ে যায়। এটা হচ্ছে নির্বাচনে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা প্রবণতা সবসময় থাকে। আমরা এই কারণে তো গণতন্ত্রটা দরকার, যে বিএনপি তার যে অঙ্গ সংগঠন বলি বা তার যে সহযোগী সংগঠনগুলো বলি, অথবা তার প্রভাবাধীন জায়গাগুলোতে তার প্রভাব বলয়টা বাড়ানোর জন্য যে চেষ্টাটা করছে, এটার একটা প্রতিবাদ হওয়া দরকার। বিএনপি যে কাজটা করছে কিংবা স্থানীয় বিএনপি যে কাজটা করছে,
তারা হলো যে ওই যে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের বিরুদ্ধে কথা বলতে বলতে কখনো কখনো শত্রুর সংস্কৃতি দ্বারা নিজেরাও প্রভাবিত হয়ে যায়। এই জায়গা থেকে বিএনপির নিজেকে মুক্ত করা খুব দরকার। এটা না হলে ভবিষ্যতে খুব সমস্যার মধ্যে পড়ে যাবে বিএনপি। আজকে মনে করছে যে বিএনপির এতে সুবিধা হবে, কিন্তু এটাই বিএনপির একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আর আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, যে কোনো সরকারের দুটো কাজ করতে হয়। একটা হলো তার প্রশাসনিক কিছু কাজ করতে হয়, আর একটা তার রাজনৈতিক কাজটা করতে হয়। প্রশাসনিক কাজটা চলে প্রশাসনের মাধ্যমে, রাজনৈতিক কাজগুলো চলে তার রাজনৈতিক পরিকল্পনা, তার রাজনৈতিক বাস্তবায়ন এবং রাজনৈতিক বলবো যে দলগুলোকে তার ইয়েতে নেওয়া, কগনিশনে নেওয়ার মধ্যে দিয়ে। যেমন ধরুন যে তেলের কথাটা বললেন, আচ্ছা বিএনপি তেল নিয়ে ঢাক গুড়গুড় করছে কেন? সে তো বলতে পারতো যে বাংলাদেশে পেট্রোলের চাহিদা কত। পেট্রোলের চাহিদা হচ্ছে আমাদের 4,62,000 টন। অকটেনের চাহিদা কত? আমাদের 4,15,000 টন। পেট্রোল এবং অকটেনটা আমরা উপজাত হিসেবে পাই, এবং সেটা কিভাবে পাই? আমরা যখন ক্রুড অয়েল নিয়ে আসি, সেটা যখন আমরা রিফাইন করি, সেখান থেকে আমরা পাই। কারণ ক্রুড অয়েল আমদানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো পেট্রোলের উৎপাদনটাও কমে যাবে। আচ্ছা, এই মাসে আমাদের এপ্রিল মাসে পেট্রোলের চাহিদা ধরা হয়েছে 44,000 টন। আমাদের এখনও আমাদের যে হাতে যা আছে তাতে এটা প্রায় 34,000 টন পর্যন্ত আসতে পারে। দৈনিক গড়ে 1,100 কিংবা 1,150 টন করে আমাদের তেল লাগে। এই লাগে তো জনগণের কাছে যদি বলতো যে মানে দেখুন দেশবাসী, এই হচ্ছে আমাদের অবস্থা, ফলে আপনারা কি করবেন? যিনি আগে 10 লিটার তেল ব্যবহার করতেন, তিনি যদি 8 লিটার তেল ব্যবহার করেন, তাহলে কিন্তু ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করতে পারি। কিন্তু সেটা না করে তারা নিজেদেরকে এরকম জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। তেলের কোনো সমস্যা নাই। এখন সমস্যা কি দাঁড়ালো? তেলের কোনো সমস্যা নাই, কিন্তু পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এই যে জটিলতার মধ্যে পড়ে গেল, কখনো কখনো সমস্যাটা জনগণের সামনে তুলে ধরতে হয়, জনগণের প্রতি সেই আস্থাটাও তৈরি করতে হবে যে দেখুন এই সমস্যাটা আমরা ক্রিয়েট করি নাই, কিন্তু এই সময়টা আমাদের ভাবে যে বিরোধী দল এটা সুযোগ নেবে, এই কারণে এটা স্বীকার করে না। বিরোধী দল যদি সুযোগ নেয়ও, সেই সুযোগটারও তো জবাবটা দেবে সে। গণতন্ত্র তো এটাই, বিরোধী দল যদি একটা অন্যায় সুযোগ নেয়, বলবে দেখুন আপনারা একটা অন্যায় সুযোগ নিচ্ছেন। আমরা তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, এই হচ্ছে আমাদের স্টক, এই হচ্ছে আমাদের নেসেসিটি, এটা হচ্ছে আমাদের ডিমান্ড, এটা হচ্ছে আমাদের সাপ্লাই। যদি ক্লিয়ার পিকচার তুলে ধরলে মানুষও কিন্তু চিন্তা করতো যে হ্যাঁ আমরা তাহলে কি করব। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার অভ্যুত্থানের সময় শ্রীলঙ্কা কিন্তু খুবই একদম মানে বিশৃঙ্খল অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে 2 বছরের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালো কীভাবে? যখন শ্রীলঙ্কার জনগণ বুঝেছে যে রাষ্ট্রটা চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, তখন তারাও যখন 1 কেজি জিনিস কেনার কথা, তখন 1 কেজি কিনেছে, 5 কেজি কেনেনি। তারা প্যানিক বাইংও করেনি, অথবা হোর্ডিংও করেনি, কেউ মজুত করেও রাখেনি, কেউ আতঙ্কিত হয়ে কেনা বেচা করেনি। তার মানে জনগণের কাছে এই স্বচ্ছতাটা খুব দরকার। আমরা মনে করি এটা শুধু পার্লামেন্টের বিলের ক্ষেত্রে নয়, এটা আইনজীবী সংসদের নির্বাচনের ক্ষেত্রে নয়, এটা এমনকি পেট্রোলের মতন জায়গায়, সমস্ত জায়গায় একটা রাজনৈতিক দলে এই স্বচ্ছতার চেষ্টাটা করা দরকার। স্বচ্ছতা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। যদি স্বচ্ছতা না থাকে, শক্তি দিয়ে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। ধন্যবাদ রাজাকুজ্জামান রতন। মোহাম্মদ আব্দুল মান্নান, প্রভাব বাড়ানোর চেষ্টা সরকার করছে কিনা, যে অভিযোগটি করেছেন রাজাকুজ্জামান রতন, যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি দল অনেক সময় প্রভাব বাড়ানোর চেষ্টা করে থাকেন, বিভিন্ন ক্ষেত্রে হয়তো দেশ পরিচালনার ক্ষেত্রে এটা প্রয়োজন আছে বা নেই, আপনার অবস্থান জানতে চাই, এবং রাজনৈতিক স্বচ্ছতা কতটা জরুরি যে কোনো সংকট মোকাবেলায়। না, এটা তো অনেক সুন্দর কথা যে আমার ঘরে একদিনের খাবার আছে, আসুন আমরা এখন কি করতে পারি, এটা আমরা 2 দিন খাবো, তাহলে আমরা একটু কম খাবো। তো এটা তো একটা ভালো উদ্যোগ সরকারের হতে পারে, কিন্তু সরকার শুরু থেকেই কিন্তু একটা ধামাচাপা দেওয়ার, একটা গোপন করার, হাইড করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এইখানে জনমনে এই কারণে কি হচ্ছে, সন্দেহ বাড়তেছে, যার কারণে জনগণ কিন্তু একই ব্যক্তি 5 বার লাইনে দাঁড়াচ্ছে। ভিড়টা কেন হচ্ছে? যে একজন একটা জায়গায় যে 200 টাকার তেল নিচ্ছে, সে একদিনে 5টা পাম্পে যে সিরিয়ালে যাচ্ছে, তাহলে একজন ব্যক্তি 5 জায়গায় সিরিয়ালে যাওয়ার কারণে কিন্তু ক্রাউডটা বাড়ছে। তাহলে আপনি সে 5 জায়গার থেকে কিন্তু ঠিকই 10 লিটার নিয়ে যাচ্ছে। একটা জায়গায় তাকে যদি 5 লিটার বা 6 লিটার দিয়ে দেওয়া হতো, সে কিন্তু আর সারাদিন বা 2 দিনে দাঁড়াতো না। অর্থাৎ এখানে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারে না এই সরকার, যার কারণে এটা ফেল করতেছে। এবং এই ক্রাইসিস মোমেন্টে এসে আমি মনে করি যে এখানে দল বেদলের, এখানে সরকারি দল বিরোধী দল দেখা, দেশের কল্যাণে সবাইকে সবার সহযোগিতা চাওয়া উচিত। যদি ক্রাইসিস বোঝানো হয়, তারপরও কি তারা ওই 10 লিটার তেল না নিয়ে কম নেবে বলে আপনার মনে হয়? আমার কাছে তাই মনে হয়। কারণ কি, যে আগের অবস্থায় বাংলাদেশ নাই, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। আমি মনে করি এটার জন্য আমাদের
ঐক্যমত্য একটা জায়গায় সহযোগিতা চাওয়া জনগণের কাছে, সেই সহযোগিতা চাওয়ার বিষয়টা কিন্তু এখনো আসেনি। আসলে জনগণ সেটা অবশ্যই, হ্যাঁ, এরপরেও যে 1%, 10%, 20% লোক যে কি হবে না, অন্যায় করবে না, সেটা আইন দ্বারা কি করা যায়, ওটাকে রহিত করা যায়। আর আমার ভাই অনেকগুলো কথা বলে গিয়েছেন, উনি জামাতকে সুবিধাবাদী রাজনীতির কথা বলেছেন, পাক হানাদার থেকে শুরু করে অনেক কিছু বলেছেন। তো এই 91-তে তাদের সমর্থন নিয়েই কিন্তু, নিঃশর্ত সমর্থনেই কিন্তু সরকার গঠন করেছেন, এবং পরবর্তীতে আমরা তাদেরকে সমর্থন দিয়েই কিন্তু একসাথে শুনেন, তারপরে শুনেন, আপনারা যা পেয়েছেন, কদম মুসি সালাম বহু কিছু করেছেন। আপনার সাথে থাকলে আমরা ভালো মানুষ, যখন আপনাদের সাথে জোটে থাকবো, তাহলে আপনাদের এখন কসম করা উচিত বা অঙ্গীকার করা উচিত, কখনোই এই জাতীয় ব্লেম যাদেরকে দিবেন তাদের সাথে জামাতের সাথে আর কখনো জোট হবে না। তো জামাতের সাথে আর কখনোই জোট হবে না। এইটুকু মনে রাখেন, আমি আজকে বলে রাখলাম, স্টার নিউজে এটা আজকে 16 এপ্রিল 2026 সাল বলে গেলাম আজকে। ঠিক আছে, জামাতের করোনা অনুকম্পা নিয়েই বাংলাদেশের রাজনীতি যারা জামাতের অনুকম্পা নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হয় না, যারা 71 সালে মানুষ হত্যা করেছে, যারা এখনো ক্ষমা চায় নাই সেটার জন্য, তাদের অনুকম্পা নিয়ে বিএনপি চলে না। আপনি নিজেই বলছেন, আমার সময় বলবেন না বিএনপি এমন কোনো কথা বলবেন না যেটা আপনার জাতির সামনে আপনাদেরকে প্রতিপন্ন করে, আমাদেরকে বিব্রত করে। বিএনপিতে রাজাকারের সংখ্যা জামাতের চেয়ে অনেক বেশি। এই সংখ্যা আপনাদেরকে, আমাদেরকে, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, যারা রাজাকার, হ্যাঁ, স্বাধীনতা বিরোধী যারা আমাকে বলতে দেন, আপনার সময় আপনি করেছিল, সেই সময় নোট নেন, বিএনপি করে। আমি বিএনপির একজন এমপি বলছে 71 সালেও বিএনপি এটা অনেক কিছু করেছে। তো বিএনপি জন্ম হয়েছে কখন, আর 71 সালে কি করলো? বিএনপি আসলে মানে জিতে যাওয়ার যে রাজনীতি, এই জায়গাতে বিএনপি মানে খুব পটু। আর আমি মানে ভাইয়ের কাছে খুব বিনয়ের সাথে জানতে চাই, যদিও উনি বলছেন যে এই 5 জন কারা, উনি বলতে চান না, কিন্তু এই 5 জনের বাইরেও অনেকে কিন্তু স্পষ্ট হয়েছে। গুপ্ত বিএনপি, সুপ্ত বিএনপি, যিনি খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তার ব্যাপারটা উনি বলবেন। রেজওয়ান আহসান, উনি ক্লিয়ারলি বলেছেন তাদেরকে আমরা আসতে দেই নাই। এই যে মানে জায়গাটা, এটা খুব, আর সবার আগে বাংলাদেশ না হয়ে এখনকার কার্যক্রম দ্বারা প্রমাণিত হচ্ছে সবার আগে বিএনপি। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে নেব, এবং প্রভাব বলয় বাড়ানোর রাজনীতি করছে কিনা বিএনপি, এটির উত্তর দিতে, মানে উত্তর চাই আপনার কাছে, যে সরকার আসলে যে অভিযোগটি সবসময় আসে, ক্ষমতায় গেলেই সবসময় প্রভাব বাড়ানোর চেষ্টা করে, যে অভিযোগটি এসেছে রাজিকুজ্জামান রতনের কাছ থেকে, এই উত্তরটি আপনার কাছে জানতে চাই। দেখুন, প্রভাব বলয় একটা রাজনৈতিক দল যতই দিন যাবে তার প্রভাব বলয় বাড়ানোর চেষ্টা করবে, এটি স্বাভাবিক। প্রভাব বলয়টা কার মধ্যে বাড়াবে? জনগণের মধ্যে, জনগণকে সাথে নিয়ে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সেই চিন্তা করেই এই প্রভাব বলয়টা বাড়ানো হয়, অন্য কিছুতে নয়। এখন বিএনপি স্বাভাবিকভাবে, বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি তো আস্তে আস্তে সেই তার প্রভাব বলয়টা বাড়াবে। ওই সেন্সে আমি বলি যে এটা প্রভাব বলয় বাড়ানোর ব্যাপারটা এটা কোনো খারাপ কিছু না। আর মান্নান সাহেব যেটা বলেছেন যে বিএনপিতে নাকি স্বাধীনতা বিরোধীদের সংখ্যা বেশি, এটা শুনলে পাগল হয়ে হাসবে। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, দেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এবং এই দলের মধ্যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, খেতাববিহীন মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি, অনেক অনেক বেশি। সেই দলে আপনার কোনো স্বাধীনতা বিরোধী নাই। যারা স্বাধীনতা বিরোধীরা, আমি নাম বলেন, আমি কথা শেষ করে তারপর উত্তর আপনি বলেন। যারা সেই সময়ে এই ভূমিকাটা ভিন্ন ছিল, তারা তাদের রাজনীতিতে মানে তাদের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে বিএনপিতে তারা যোগ দিয়েছে, ক্ষমাবিহীন তারা বিএনপিতে যোগ দেয়নি। এই জন্য এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে, তিনি বলেছেন গুপ্ত, আরে গুপ্ত রাজনীতি তো জামাত করে, এটা প্রমাণিত। জামাত হলো তাদের গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এই সময়টা তাকে বেছে নিয়েছে, এটা প্রমাণিত। আর রেজওয়ানা হাসানের কথা বলেছেন, রেজওয়ানা হাসান কি বলেছেন, আমি কয়েকবার তার বক্তব্যটা শুনেছি। তিনি বলেছেন উগ্রবাদীদের ক্ষমতায় আসার বিষয়টা তারা সেখানে, কিন্তু এই উগ্রবাদী যদি জামাত নিজেদেরকে উগ্রবাদী মনে করে তাহলে এখানে আমার বলার কিছু নাই। আর জামাতের আমির কয়েকদিন আগে একটা কথা বলেছেন, বিএনপি তো 71 সালে বিএনপির জন্মই হয় নাই, তো 71কে বিএনপি কীভাবে ওন করে? বিএনপি 71-এর চেতনাকে ধারণ করে। একমাত্র জামাত ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল 71কে ওন করে। 71 তাদের, জামাতের না। জামাত ছাড়া 71 সকলের।
ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ছোট্ট করে একটু শুনতে চাই, নামগুলো বলতে চাচ্ছিলেন। না, আমি জামাতে বহু মুক্তিযোদ্ধা আছে, এটা ওনার জানা উচিত। এই যে বগুড়ায় নির্বাচন হলো, আমাদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক উনি জেলা ছিলেন, ওখানে দায়িত্বে ছিলেন, উনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তো অস্বীকার করি না। গাজী নজরুল, যেখানে স্পিকার নিজে বলতেছেন যে আমাদের সামনে এখানে বসে আছে জামাতের জামাতে মুক্তিযোদ্ধা আছে। তারপরে শাহজিজুর রহমানের মতন রাজাকার, আব্দুর রহমান বিশ্বাস, উদ্ধত্তপূর্ণ কথা বলেছেন বাবা, যে স্বাধীনতা বিরোধীরা বিএনপিতে বর্তমান অর্থমন্ত্রীর বাবা, এরকম বহু রাজাকার যারা একবারে ইনলিস্টেড, তারা বিএনপির নেতৃত্ব দিয়েছে, এখনো দিচ্ছে। কাজেই এটাকে বিএনপি অস্বীকার করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী, এই যে আমি আমাকে বলতে দেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছেন ক্ষমা চেয়ে তারা বিএনপি করে, দেশে বিদেশে বহু জায়গায় বাংলাদেশ জামাত ইসলামীর আমির দেশে বিদেশে বহু জায়গায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শুধু ক্ষমা চান নাই, বিরোধিতার জন্য ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, নারী ধর্ষণের জন্য ক্ষমা চেয়েছেন, কোন জায়গায় ধর্ষণ করে নাই, বাংলাদেশের সহযোগিতা করেছেন, প্রমাণ করেছে, পাখানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন, পাখানাদারদের বাহিনী আপনারাই। আপনাদের রাজিকুজ্জামান রতন আওয়ামী লীগ যখন বলে যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর, তখন আপনাদের সেটা তো আপনারাও এখন মনে করেন। আওয়ামী লীগের ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, আমরা মনে করি না, আওয়ামী লীগের ভূত আপনাদের ঘাড়ে চেপেছে। বরঞ্চ শেখ জিয়াউর রহমান, ম্যাডাম জিয়া আদর্শ বাদ দিয়ে আপনারা চলে এসেছি, আমাকে থামাতে হচ্ছে আপনাদেরকে। রাজিকুজ্জামান রতন, এই যে একটু কথা বলি, মান্নান সাহেব বলেছেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ বাদ দিয়ে নাকি বিএনপি এখন অন্য আদর্শকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি এগিয়ে চলছে, আপোষহীন ভূমিকা ছিল। আপনাদের মতো গুপ্ত রাজনীতি বিএনপি করে না, জিয়া রহমান করেন, খালেদা জিয়া করেন। রাজিকুজ্জামান রতন, সরকারি দলের লোক, বিএনপি অথবা বিরোধী দল, কারা গুপ্ত রাজনীতি করে আপনার মতে? গুপ্ত রাজনীতি মানে হচ্ছে যে আমি যা প্রকাশ্যে বলি আর গোপনে যা কাজ করি, দুটোর মধ্যে যখন মানুষ দেখতে পায় যে ফারাকটা, তখন বোঝে আপনার মুখের কথার সঙ্গে তো অন্তরের বাসনার কোনো মিল দেখা গেল না, তখনই আমরা এটাকে গুপ্ত বলতে পারি। অথবা কখনো কখনো আমরা কাউকে দেখেছি যে তিনি প্রকারান্তে একটা দল করেন কিন্তু আর একটা দলের পদ হোল্ড করেন, সেটাও আমরা দেখেছি। যে কারণে যেটা বললেন যে জামাতে যেমন অনেক মুক্তিযোদ্ধা আছে বলছেন, বিএনপিতে অনেক রাজাকার আছেন, আওয়ামী লীগেও অনেক রাজাকার ছিলেন। তাহলে কেন রাজাকার কথাটা তো মানুষ ঘৃণার সঙ্গেই গ্রহণ করে। যেমন পলাশীর আম্রকাননে যখন হেরে গেল নবাব, তখন যে মির্জাফর নামটা তো খুব সুন্দর, ভালো নাম, কিন্তু আজ পর্যন্ত এই ভূখণ্ডের কেউ কি তার সন্তানের নাম মির্জাফর রেখেছে? রাখেনি। এখন আজ পর্যন্ত কেউ কি বাংলাদেশে কেউ গর্ব করে বলতে পারবে যে হ্যাঁ আমি রাজাকার ছিলাম, ভালোই ছিলাম? কারণ স্বাধীনতার বিরুদ্ধে থাকাটাকে কেউ ভালো চোখে দেখে নাই। কিন্তু যারা সেই কাজগুলো করেছিলেন তারা অনেক সময় তাদের পরিচয়কে গোপন রেখে, অথবা এখন হয়তো তাদের আত্ম অনুসঞ্চালন হতে পারে, আত্ম উপলব্ধিও হতে পারে। ফলে এই বিতর্কটা চলতেই থাকবে, চলুক। কিন্তু মূল যে বিষয়টা, আমরা কি জনগণের পক্ষে কাজটা করছি? আজকে এই যে একটা ক্রাইসিসটা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, তেল নিয়ে হোক, এর প্রভাব আমাদের কৃষিতে কি পড়বে, এর প্রভাব আমাদের প্রবাসী শ্রমিকদের উপর কি পড়বে, আমাদের এই প্রভাবটা আমাদের দ্রব্যমূল্যের উপর কি পড়বে। আমরা এই জিনিসটাতে আমাদের ফোকাসটা দেওয়া উচিত না, যে আমাদের এই অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে যুদ্ধ, এটা মোকাবেলা করার জন্য আমাদের যত ধরনের উদ্যোগ, আমাদেরও প্রত্যাশা থাকুক যে সরকার যেন জনগণের জন্যই কাজ করে। আমরা জনগণের চাহিদার কথা শেষ করতে হচ্ছে আমাকে। রাজিকুজ্জামান রতন, অনেক ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজিকুজ্জামান রতন, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ করা আলাপে আসার জন্য। আমরা শেষ করছি করা আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।